থেকে আজ পর্যন্ত কি একজনেই আছেন নাকি অনেকে হয়েছে কি কিছুদিন চিকিৎসা করার পর বাড়িতে কিছুদিন থেকে আবারও এসছে এরকম আপনি কি এরকম করছে এটা নিয়েই তো ছাড় হবে না, এটা নিয়ে ছাড় হবে না। ও কেমনে করে এত বড় একটা মানুষ? ফার্স্ট অফ অল আমার কোনো অভিযোগও নাই, আর আমার তার সাথে বাকবিতণ্ডাও হয়নি। যেটা হয়েছিল যে একজন আহত হিসেবে, একজন বর্তমানের যে পেশেন্ট, সেই পেশেন্ট হিসেবে উনি যেহেতু অনারেবল ডিরেক্টর, আমরা ডিরেক্টর মহোদয়কে, শুধু আমি না, এটা শুধু আমার একার কথা না, এটা আমার সাথে আরও যারা ফিজিওথেরাপি লাগে, যাদের আমরা অনগোয়িং ট্রিটমেন্ট চলছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে আপনাকেও যদি জিজ্ঞেস করি বা অনেক মানুষকে জিজ্ঞেস করি, তারা দে ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ফিজিওথেরাপি, যে কী এটা আমি নিজেও জানতাম না। একজন ইঞ্জিনিয়ার, অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার আমি নিজেও জানতাম না যে হোয়াট ইজ ফিজিওথেরাপি। ওকে, তো যখন আমার গান শ্যুট হইলো 19শে জুলাই, গান শ্যুট হওয়ার পরে যখন আমি অনেক ট্রিটমেন্টের আওতায় গেলাম, এই নিটুরের সামনে থেকে আমাকে ঘুরে যেতে হয়েছে। আমি শর্ট করছি, ভর্তি হইতে পারি নাই আওয়ামী দোসর এবং এই সশস্ত্র লীগের হামলার কারণে, তাদের ইয়ার কারণে ভর্তি হইতে পারিনি। দেন আমি ইবনে সিনায় গেলাম, তো আমার কিছু জমানো টাকা ছিল, সেগুলা দিয়ে ট্রিটমেন্ট করার পরে আমার পায়েও কিন্তু রিং পরানো ছিল দীর্ঘদিন ওনার মতো। এই রিং এখন কাকে দোষারোপ করবো আসলে? এটা আমি দোষারোপ করি আমার ডেস্টিনি, আমার লাককে। আমার খোলা হওয়ার পরে দেখা গেছে যে আমার পাটা স্টিফ হয়ে গেছে। স্টিফ মানে সোজা, পা আর ভাগ হয় না। ভাত যখন হয় না, তখন বিভিন্নভাবে কাটাতে থাকলাম কী করি। অনেক চড়াই উতরাই পার করে যখন আমার সার্জারি হয় অলরেডি 5টার মতো, আরও একটা বাকি আছে, ভিতরে স্ক্রু লাগানো। এই নিটোরে আসছি 5 অক্টোবরে। আসার পরে ভর্তি থাকার পরে অনেক ক্রাইসিসের মাধ্যমে কিন্তু আমাকে নিটোরে ভর্তি হইতেছে, সেটাও বাদ দিলাম। এই ডাক্তার আমাকে বলে যে আপনি ফিজিওর মানে রুমে যান, ওনাকে দেখাবেন। উনি দেখানোর পরে উনি আমাকে ব্যায়াম শেখাই দেবে 2টা, আমি বাসায় যাব, বসে বসে ব্যায়াম করবো, আমার পা ঠিক হয়ে যাবে। তাহলে আমার পা, আমি যে এখনও ব্যায়ামগুলো করছি, আমার পা ঠিক না কেন? আমি কেন একটা জবে ঢুকতে পারছি না? আমি আপনাকে দেখাতে পারবো যে আমাকে এখনও পর্যন্ত জবের জন্য অফার করছে বিডি জবস থেকে, বিভিন্ন কোম্পানি থেকে আমাকে, কারণ আমার 6 বছরের একটা অভিজ্ঞতা আছে একজন ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে, 3D আর্টিস্ট হিসেবে। বাট আমি পারতেছি না কেন? কজ আমার পেইন এখন এখান থেকে যাচ্ছে না এবং আমার নি স্টিফনেস আমি ভাঁজ করতে পারছি না। আচ্ছা, এখন এই বিষয়টাই ওনাদেরকে আমি বলছিলাম। আফটার দ্যাট সব কিছু খোঁজার পরে যেটা দেখলাম যে বাংলাদেশে আছে সিআরপি, আছে পিজি, আছে নিটর। তো নিটর অর্থোপেডিক অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, এটা কিন্তু আপনারা সবাই জানেন। তো রিহ্যাবিলিটেশন অর্থ কী? যে সকল পেশেন্টদের পরবর্তীতে পুরোপুরি সুস্থ করার পরে ওর যে আপনার পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, পুনর্বাসনটা করা, এই পুনর্বাসনের প্রেক্ষিতে এটা কিন্তু, ওই পুনর্বাসনের ক্ষেত্রে কিন্তু এটাও একটা ফিজিওথেরাপিস্টটা পড়ে, যে এখানে হাড়গোড় ভাঙাভাঙি, ওদের তো ব্যায়াম ট্যাম লাগে। কিন্তু আপনি নিজেই খোঁজ নিয়ে দেখেন, এটা আপনাকেই দায়িত্ব দিলাম, আপনি যাবেন, ওরা 2 থেকে 3 মিনিট। ইভেন আপনিও মনে হয় ছিলেন কি না এখানে, যখন আমি ডিরেক্টর মহোদয়কে ওই কথাটাই বলছিলাম যে স্যার, দীর্ঘদিন থেকে দাবি জানাই আসছিলাম, ওনার কাছে গিয়েছিলাম, আরও আমাদের যে প্রতিনিধি যারা আছে জুলাই ফাউন্ডেশন বা অন্যান্য স্বাস্থ্য টিম থেকে, মিমাপু দেখলেন, রিয়াদ নদী, এরকম অনেকজনকে আমি জানিয়েছি, ইমন ভাইকে, যে ভাই আমরা তো এরকম মোটামুটি এখানে স্পেশালি আমাদের হচ্ছে থেরাপিটা একটু লং টাইম লাগে, সেশন ওয়াইজ লাগে। যেমন এটা কেন লাগে, এটা কেন বুঝলাম, এটাও বুঝছি আমি যখন দেখতেছি যে না, আমার এখানে ওই যে 2-1 মিনিট খালি আমরা যাতা দিল, ব্যথা পাইলাম, ওপিডি পেশেন্টের সাথে গরমিশিল করে অনেকক্ষণ পরে কাজ হইতেছে না, আমি তখন নিজে খোঁজা শুরু করলাম যে আমি থেরাপি আর কোথায় কোথায় পেতে পারি। দেন আই ফাউন্ড যে হচ্ছে ব্র্যাক। আমি এখন ব্র্যাকে নেই, অ্যান্ড আপনাকে টু বি অনেস্ট, আমি ব্র্যাকে মনে হয় 1.5 মাসের মতো এখন অলরেডি সেখান থেকে থেরাপি নিচ্ছি। তারপরে আমার ইমপ্রুভমেন্ট আমি বুঝতে পারছি যে এটা রিয়েলি আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। তো এখানে সেই দাবিটাই বলছিলাম যে আপনারা একটা সেশন ওয়াইজ নির্দিষ্ট করে, আমরা যেহেতু একটি স্পেশাল চাইল্ড আপনাকে বলতেই হবে, আমরা স্পেশাল ওয়ারিয়র্স আপনাকে বলতেই হবে, আমরা স্পেশাল যোদ্ধা আপনাকে বলতেই হবে। যেহেতু আমরা স্পেশাল একটু, সেহেতু আমাদের তো, আমরা হসপিটালে থাকতে চাই না, অনেক দিন তো হয়ে গেছে, আমাদেরকে নির্দিষ্ট একটা সেশন ওয়াইজ দেন, দেওয়ার পরে যাই। কিন্তু মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আপনি কিন্তু নিজেই দেখলেন, আমি যখন এই কথাটা তুললাম, তখন তারা যেভাবে বললো, আরেকজন এসে তাদেরকে আরেকভাবে কথা বুঝাই দিয়ে তারা চলে গেল। তো ওই ফুটেজও কিন্তু আমার কাছে আছে, আমি বেশি কথা বাড়াইলাম না, তর্কই বেশি দূর। এই হচ্ছে ব্যাপার, এটা ওনার সাথে কথা ছিল। তো আমরা যদি সহজভাবে এখন আপনাকে বলতে যাই যে বাকবিতণ্ডা হয় নাই, ওনাকে আবেদন করেছিলাম, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে উনি যে একটা সঠিক স্টেপ নিয়ে আমাদেরকে সেটা দিবে, সেটা পর্যন্ত এখনও কার্যকর হয়নি। আগামীকালকের কথা বলছে যে আগামীকালকে থেকে হবে, এখন আমরা দেখব যে আগামীকাল থেকে হয় কি না, তবে মনে হয় না যে আগামীকাল থেকে হবে। এটা আসলে অভিযোগ নয়, এই বিষয়টা হচ্ছে যে আমাদেরই ভিতরে যে আমরা যারা অনেক আহতরা এখানে আছি, আপনারা জানেন যে আমাদের MIS করতে হচ্ছে একটা, যেটার সাথেও অনেক দিন থেকে সাংঘর্ষিক একটা ব্যাপার ছিল জুলাই ফাউন্ডেশনের। সার্জিস আলম কিন্তু নিজে এটা ক্লিয়ার করেছিল যে
যদি MIS অর্থাৎ এই মিনিস্ট্রি যদি ওখান থেকে বলে দেয় যে ওরা রিয়েল, তাদের ভেরিফিকেশন লাগবে না, দেন তারা আমাদেরকে একদিনে বিকাশ হোক যেটা হোক ওরা টাকা পাঠাইতে পারবে। এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনি নিজেও মনে হয় দেখলেন যে একটা মানুষ একটু আগে আহত ভাই, উনি আসছিলেন, উনি এখনও টাকা পায়নি। এই নিটোর থেকে ট্রিটমেন্ট নেওয়া, জুলাই ফাউন্ডেশনে সে টাকা পায়নি। তাহলে এরকম অনেক পেশেন্ট আছে যারা টাকা পায়নি, কেন পায়নি? এই যে একটা জটিলতা, এই জটিলতাটাকে আপনি কাকে বলবেন? এক্ষেত্রে আমলাদের কথা বলবেন, না এটা মিনিস্ট্রির কথা বলবেন, কার কথা বলবেন? এটার সাফারার কেন আমরা হব? আমরা তো ভাই শয্যাশয়ী। জাজ করার দায়িত্ব আপনার। আপনি নিজে আসেন, আপনার টিম আসেন, আপনি দেখেন। আপনি যদি না পারেন জনবল বাড়ান, আপনি না পারলে অন্যজন কাকে দেন, যারা পারবে, যে বা যারা পারে তাদের দ্বারা আপনারা কাজটা করেন। কিন্তু সেই তথ্যটা ওরা করায়নি, সেটাই বললাম যে ওইখানে মনে করেন যে অনেকের MIS আছে, যে MISগুলো হয়তো ভেরিফাইড হয় নাই, হয়তো করাচ্ছে না, হয়তো ঘোরাচ্ছে, অনেকে টাকা পাচ্ছে না, ওই বিষয়টা নিয়েই কথা বললাম। এটা হচ্ছে সঠিক হলে কি এটা একটা ব্যর্থতা। সর্বপ্রথমেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে বলবো যে এটা তার ব্যর্থতার দায় স্বীকার করতে হবে। এটা তাদের ব্যর্থতা যে তারা যে প্রথম দিক থেকেই এই গণ অভ্যুত্থানের 7 মাস পার হওয়ার পরেও এখনও পর্যন্ত প্রথম ধাপেই যে পেশেন্টদেরকে টাকাগুলো দিতে পারছে না, অনেক প্রত্যন্ত অঞ্চলে যারা রয়েছে তাদেরকে টাকা দিতে পারছে না। এবং আপনাকে জানিয়ে রাখি যে এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে বাটন ফোন ইউজ করে, দে ডোন্ট গেট এনি কাইন্ড অফ ইনফরমেশন, অ্যান্ড অনেকেই জানে না যে জুলাই ফাউন্ডেশন আছে। ইটস ট্রু। এবং এটা কি বলবো, মানে অনেক স্যাড হইলেও ওই বিষয়টা ট্রু। ওরা যে পাচ্ছে না তার মানে এটার দায়ভার আপনি এখন দেখেন ওদেরকেই নিতে হচ্ছে। কারণ ওরা বলছিল যে আমরা এটাকে ডিস্ট্রিবিউশন যেভাবে করা দরকার, যেই প্রসেসে নিয়ে আসা দরকার, নিয়ে এসে আমরা পৌঁছাই দেবো দোরগোড়ে। তুমি আহত, তোমার ওখানে আমি খাবারটা নিয়ে গিয়ে দিব, তুমি গলা দিয়ে খাবে কি না খাবে এটা তোমার ব্যাপার, তাই না? কিন্তু ওর পরেও কিছু জিনিস থাকে, যে মানুষটার হাত নাই ওকে তো মুখে তুলে দিতে হবে, তাহলে তো খেতে পারবে না। সো আমি বলবো যে দায়ভার যাই বলেন, যেটাই বলেন, যে জুলাই ফাউন্ডেশনেরও আছে। এবং ওভারঅল একটা প্রসেসের ভিতরে, একটা ধোঁয়াশার ভিতরে, যেমন ডক্টরের সিল লাগে, আমাদের ডক্টররা আছে, তারপরে আমাদের যে ওই অনেক আহতরা আছে, এদের ভিতরে ফেক আছে অনেকেই, যে কারণে তাদেরও এটা লেন্থি হচ্ছে। আমি শুধু তাদেরকেই বলবো এটা হয় না। অনেক আহত আছে যারা হচ্ছে ব্যবসার মতো একটা ইয়া করে দিছে, যে একজনকে নিয়ে আরেকজনকে দিয়ে করে দিচ্ছে। তো সেই জিনিসগুলা একটা প্রসেসের ভিতরে, একটা ফিল্টারিংয়ের ভিতরে যদি নিয়ে আসা যেত, ওই ফিল্টারিংয়ের ভিতরে নিয়ে আসলে কিন্তু হইতো। বাংলাদেশের মতো জায়গায় যদি ন্যাশনাল কার্ড আপনারা সুন্দরভাবে করতে পারেন, অন্যান্য কার্ডগুলো যদি আপনারা ঠিকমতো করতে পারেন, দেয়ার আর লট অফ অর্গানাইজেশনস ইন বাংলাদেশ, ইন আওয়ার কান্ট্রি, যে তারা খুব সুন্দরভাবে একটা প্রজেক্টকে খুব সহজেই স্মুথলি মানে তুলে দিতে পারে। যেমন আমিও এর আগে যখন আমি স্টুডেন্ট ছিলাম সে সময় আমি নিজেই প্রজেক্টে কাজ করেছি। তো ওই ভলান্টিয়ার ওই প্রজেক্টগুলো দিলে কিন্তু আমাদের কাজগুলো ওকে হয়ে যেত। কিন্তু এটা তাদের ব্যর্থতা। এটা আমি মনে করি যে এই ব্যর্থতা থেকে সরে এসে যত দ্রুত সম্ভব এটাকে সলভ করা, এবং প্রত্যেকের দুয়ারে দুয়ারে খোঁজ নিয়ে একে একে করে গুনে, বেশি কিন্তু আহত না, বেশি নিহতও না, যেই কয়জন হয় তাদেরকে টাকাটা নিশ্চিত করে দাও।